ভৌতিক আড্ডা। আপনাকে স্বাগত জানাই আতঙ্কের অষ্টপ্রহরে। আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন, এই ঘটনাটি যিনি লিখেছেন সেই লেখকের নাম আমরা প্রকাশ করতে পারছি না, কারণ এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। আশা করি তার লেখা এই ঘটনাটি সবার ভালো লাগবে। এবার মূল ঘটনায় প্রবেশ করা যাক। রাত ঠিক ৩:৪০। একটা মেয়ে রক্তে ভরা বাথটাবে আধশোয়া হয়ে বসে আছে। ঠোঁটের কোণ জুড়ে তার রহস্যময় হাসি, চোখের দৃষ্টি তীক্ষ্ণ অথচ শান্ত। সেই শান্ত দৃষ্টিতে রক্তে লাল হয়ে ওঠা বাথটাবের পানিতে ভেসে থাকা একটা কাটা মাথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখ দিয়ে বিড়বিড় করে অনবরত অস্ফুট স্বরে কি একটা মন্ত্র আওড়ে চলেছে সে। মেয়েটার ঠিক পায়ের দিকে বাথটাবের পাশেই পড়ে আছে একটা ছেলের নিথর দেহ। সেই মাথাবিহীন ধর থেকে অনবরত তাজা রক্ত গড়িয়ে পড়ে পুরো মেঝে রক্তে রঞ্জিত করে দিয়েছে। ৩ দিন আগে, আজ শুক্রবার, ছুটির দিন। আর এই ছুটির দিনে নব্য কলেজ পড়ুয়া কয়েকজন বন্ধুরা মিলে তাদের রোজকার ধরা বাঁধা জীবন থেকে খানিকটা স্বস্তি মেলাতে নুহাস প্যালেসে এসে আড্ডা দিচ্ছে প্রতিবারের মতোই। বাড়িটা মূলত পরিত্যক্ত, বহু বছর ধরেই এটা খালি পড়ে আছে। খানিকটা জঙ্গলের ভেতরে হওয়াতে বাড়িটার উপর কারো নজর পড়েনি, আর নজর না পড়াতে ওদের জন্য বেশ ভালোই হয়েছে। সপ্তাহে এই একটা দিন অন্তত পক্ষে ব্যস্তময় শহরের কোলাহল, পড়ালেখার চাপ, বাবা মায়ের শাসন আর অহেতুক হইহুল্লোড় থেকে বেরিয়ে খানিকটা নিজেদের মতো গল্পগুজব করে সময় কাটাতে পারে ওরা। বাড়িটার মেইন ফটকে লেখা ছিল নুহাস নীর, আর সেই নামের অনুকরণেই বাড়িটার নাম দেওয়া হয়েছে নুহাস প্যালেস। অবশ্য তারা এই বাড়িটাকে সিক্রেট প্যালেসও বলে ডাকে। তারা মোট ৬ জন বন্ধু বান্ধব: আলিফ, মেহরাব, মাহি, ভোর, আয়াত আর মোহিনী। একটা রুমে পাশাপাশি বসে ৫ জন মিলে আড্ডা দিচ্ছে। আড্ডার কোনো নির্দিষ্ট টপিক নেই, যে যার খেয়াল খুশি মতো টপিক তুলেছে আর সেই বিষয়েই কথা হচ্ছে। আড্ডার মাঝখানে হঠাৎ করে আলিফ ঠোঁট কাটল, বলল, দেখলি তো, মোহিনী আজও লেট। আগেরবার বলেছিল না যে দুনিয়া উল্টায় গেলেও লেট করবে না? পাশে বসে থাকা ভোর তাচ্ছিলার হাসি হেসে বলল, আরে ওর কথা বাদ দে তো, দেখবি আসার পর প্রত্যেকবারের মতোই বলবে ওই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রে। মোহিনীর বেস্ট ফ্রেন্ড আয়াত খানিকটা অভিমানী কণ্ঠেই বলে, একদম ঠিক বলেছিস, আবার আমরা কিছু বলতে গেলে উল্টো আমাদের উপরই রাগ দেখাবে। অদ্ভুত মেয়ে একটা। এভাবে নানান কথা নিয়ে আড্ডা দিচ্ছিল সবাই। হঠাৎ আড্ডার মাঝখানে মাগরিবের আজান হয়ে যায়। সবাই চুপ হয়ে গেছে। আজান শেষ হতেই রুমের বাহিরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দের সাথে সাথে অনেকগুলো কুকুরের সম্মিলিত ডাক ভেসে এলো সবার কানে। পাশাপাশি বসে থাকা সবাই এবার একসাথে চমকে ওঠে এবং সেই দিকে তাকায়। আর তখনই তাদের পেছন থেকে একটা নারী কণ্ঠে কেউ একজন গলার স্বর মোটা করে ডেকে ওঠে, ভাউ। আচমকা এমন পিলে চমকানো শব্দ শুনে বসে থাকা সবাই একসাথে ভয় চিৎকার শুরু করতেই তাদের ভয় পাওয়া দেখে মোহিনী হাসতে হাসতে বলল, আরে আমি আমি কোনো ভূত নই। মোহিনীর এমন খামখেয়ালিপনা দেখে মেহরাব রেগে মেগে বলে, এভাবে কেউ ফাজলামি করে? একটুর জন্য তো হার্ট অ্যাটাক করতে বসেছিলাম রে ভাই। মোহিনী নিজের হাসি থামিয়ে বলল, আরে এতটুকুতে কেউ হার্ট অ্যাটাক করে?
তোদের ওগুলো হার্ট নাকি বেলুন বলতো? কথাগুলো বলে আবার হাসতে শুরু করে মোহিনী। মোহিনীর এমন বালখিল্যতা দেখে মাহি এবার রাগে কটমট করে উঠে বলল, তোর সব কিছু নেই ফাজলামি করতে হবে, তাই না? তুই এখানে আসার আগে আজান শেষ হতে না হতেই বাহিরে কিছু একটা পড়ার শব্দ পাই আমরা, সেই সাথে অদূরে অনেকগুলো কুকুরও একসাথে বিলাপ করছিল। তুই ভালো করেই জানিস এই জায়গাটা এমনিতেই নির্জন, তার উপর আবার বহুদিনের পরিত্যক্ত। এদিকে একটু আগে মাগরিবের আজানও পড়ে গেছে। আমার তো মনে হচ্ছে আশপাশে কোথাও মনে হয় জিন আছে। শুনেছি অবলা জানোয়ারেরা নাকি অপার্থিব অনেক কিছুই দেখতে পায়, আর কুকুর তো এসবে আরও বেশি পারদর্শী। দেখিস না আজানের সময় কেমন গলা উঁচিয়ে করুণ সুরে ডাকে। আমার তো মনে হয় জিনদের দেখতে পেয়ে ভয়ে অমনটা করে। আজকে অনেক আড্ডা হয়েছে রে, এখন চল সবাই বাড়ি যাই। সন্ধ্যার পর এখানে আর থাকাটা উচিত হবে না। মাহির লম্বা বক্তব্য শুনে মোহিনী চোখ পাকিয়ে বলে উঠল, আর ইউ সিরিয়াস? বাসায় কত কিছু বলে ম্যানেজ করে মাত্রই এলাম, আর আড্ডা না দিয়ে চলে যাব? একদমই না। আর এসব জিন টিন ফালতু কথা, এইসব অন্তত তুই আমার সামনে বলিস না। জিন বলতে কিচ্ছু হয় না, এসব কিছু মানুষকে ভয় দেখানোর জন্য ননসেন্স কথাবার্তা। মেহরাব এবার তার কণ্ঠে দৃঢ়তা এনে বলল, জিন নেই কে বলেছে তোকে? আমার ফুপিকে একবার জিনে ধরেছিল, আমি নিজের চোখে দেখেছি। তখন শান্তশিষ্ট ফুপুর তখন সে কি ভয়ঙ্কর রূপ! সেদিনের কথা ভাবলে আমার এখনো ভয় লাগে। দেখ হাতের লোমগুলো কেমন দাঁড়িয়ে গেছে। আর কুরআন শরীফে আল্লাহ নিজেই জিনদের নিয়ে একটা সম্পূর্ণ সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা জিন এবং মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, ওই জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। আর খারাপ জিনদের শয়তান বলা হয়। ওরা মানুষের মস্তিষ্কে খারাপ জিনিস ঢুকিয়ে মানুষকে খারাপ কাজ করায়। তবে যার ঈমান শক্ত তার কোনো ক্ষতি তারা করতে পারে না। তাদের একমাত্র উদ্দেশ্যই হলো মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। মোহিনী আবারও তাচ্ছিল্য প্রকাশ করে বলল, আমি এসবের কিছুই বিশ্বাস করি না। মানুষের সৃষ্টি প্রকৃতি থেকে, আর তার উপর আবার মৃত্যুর পর সে প্রকৃতিতেই মিশে যাবে। মৃত্যুর পরবর্তী জীবন বলতে কিচ্ছু নেই, আর যদি থেকেও থাকে তাহলে আমাকে প্রমাণ দে। মোহিনীর এমন নাস্তিকবাদী কথা শুনে আয়াত বলে ওঠে, তোর মনে আছে ইতিহাসের বিনয় স্যার একবার বলেছিলেন ওই খ্রিস্ট লাইব্রেরির কথা? সেখানে নাকি একটা বই আছে, যে বইয়ে জিনদের ডাকার সব নিয়মকানুন লেখা। ওই সেই বই পড়তে গিয়েই তো চার্চের ফাদার জর্জের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তার লাশটা পাওয়া গিয়েছিল ভয়ঙ্কর অবস্থায়, পুরো শরীর রক্তশূন্য হয়ে সাদা হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন আখ থেকে রস নিংড়ে নেওয়ার মতো করে ফাদারের শরীর থেকেও রক্তের শেষ বিন্দুটা বের করে নিয়েছে কেউ। চোখের মনি আর মুখের ভেতরটাও কালো আর হা করে খোলা ছিল। সেই ওই ওই ঘটনাটার পর থেকেই তো লাইব্রেরিটা পুরোপুরি বন্ধ। এতক্ষণ চুপচাপ হয়ে সবার কথা শুনতে থাকা আলিফ এবার নিজে বলে উঠল, হ্যাঁ, বলা হয় ওই বইটার ভেতরে নাকি একটা মাকলু জিনকে বন্দি করা হয়েছিল, তা প্রায় 3000 বছর আগে। তখন পৃথিবীতে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল, তার মধ্যেই একটা সভ্যতা ছিল যার নাম মায়া। সেই মায়া সভ্যতার মানুষেরা নাকি অনেক কালো জাদুর চর্চা করত, আর তারা তাদের আপন জনের কারো মৃত্যু হলে সেই কালো জাদুর মাধ্যমে নাকি তাদেরকে আবার ফিরিয়ে আনত। মোদ্দা কথা, মৃত্যুর পর ফিরিয়ে আনার জন্য কালো জাদুর মাধ্যমে শয়তানের উপাসনা করত তারা। তবে তারা যাদেরকে ফিরে পাওয়ার জন্য কালো জাদু করত, মূলত সেই সব মৃত ব্যক্তিরা ফিরে আসতো না, ফিরে আসতো তাদের জায়গায় মাকলু জিন। এই মাকলু জিন জাতি নাকি মৃত মানুষদের শরীরে বসবাস করত, আর মায়া সভ্যতার লোকেরা ভাবত তাদের আপন জনেরা ফিরে এসেছে।
সেই সময়ের ধর্মগুরু, কি যেন নাম, হ্যাঁ হ্যাঁ, জরথ্রুষ্ট, হ্যাঁ, তিনিই তার শক্তি দিয়ে মাকলুজিনদের মৃত ব্যক্তিদের শরীর থেকে বের করে বিভিন্ন জায়গায় বন্দি করে রাখে। মায়া সভ্যতার পতনের পর তার ধ্বংসাবশেষের সাথে ওই বন্দি জিনরাও বেরিয়ে পড়ে। আর খ্রিস্ট লাইব্রেরির বইটার বয়সও নাকি প্রায় ৩,০০০ বছরের মতোই। সবার ধারণা সেই বইয়েও নাকি মাকলুজিন বন্দি আছে। আয়াত আবার বলল, হ্যাঁ, আর সেই জিনার এতই শক্তি যে তার প্রভাবে বন্দি অবস্থাতেই ফাদার জর্জকে মেরে ফেলেছিল। মাহি এবার সবাইকে থামানোর উদ্দেশ্যে বলে উঠল, ভাই, তোরা একটু প্লিজ চুপ কর, জায়গাটা এমনিতেই ভালো না। আর এই বাড়িতে বসে বসেই তোরা ভর সন্ধ্যায় এসব নিয়ে আলোচনা করছিস। আমার বুকটা ঠিপ ঠিপ করছে রে, চল না এখান থেকে চলে যাই। মাহিকে থামিয়ে দিয়ে মোহিনীকে উদ্দেশ্য করে আবার আয়াত বলে ওঠে, এখন বিশ্বাস হয়েছে তো? যদি এসব নাই থাকতো তাহলে ফাদার জর্জ মারা গেল কেন? তুই সব কিছুতেই ব্যাখ্যা খুঁজিস, তবে পৃথিবীতে এমন অনেক ঘটনাই আছে যার ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। মোহিনী তার যুক্তিতে অটল হয়ে বলল, দেখ, সব কিছুরই ব্যাখ্যা থাকে। যত প্রকৃতির নিয়মকানুন বা বৈজ্ঞানিক সূত্র রয়েছে সব তো একদিনে আবিষ্কার হয়নি, সময়ের সাথে সাথে হয়েছে। হয়তো সেসবের বৈজ্ঞানিক ব্যাখ্যাও কোনো না কোনো দিন পাওয়া যাবেই। মেহরাব এবার ধমকের স্বরে বলে উঠল, এই সবাই চুপ থাকতো, তাকে বোঝানো দায়। রাত হয়েছে, এবার বাড়িতে যাই চল, বাবা মা নইলে টেনশন করবে। মেহরাবের কথায় সম্মতি দিয়ে মাহি বলে উঠল, হ্যাঁ ভাই চল, ওই ভুতুরে বাড়িতে বসে ভূতের গল্প করার মতো সাহস আর দেখাতে চাই না। আজ ঘুমোতে পারবো কিনা তাতেই সন্দেহ। মাহিকে ব্যঙ্গ করে মোহিনী বলে উঠল, দেখিস ওই বিছানায় আবার বর্ষাকাল নামে আনিস না যেন। মোহিনীর কথা শুনে এবার সবাই হাসতে লাগলো। তারপর সবাই মিলে নুহাস প্যালেস থেকে বের হয়ে যে যার মতো বাসায় চলে গেল। তবে মোহিনীর মাথায় তখনও খ্রিস্ট লাইব্রেরি আর তার ভেতরে অবস্থিত বইটার কথাই ঘুরপাক খেয়েই বেড়াচ্ছে। তার বড্ড কৌতূহল হচ্ছে বইটাকে একবার নিজের চোখে দেখবার। জানতে ইচ্ছে করছে একটু আগে যারা এত এত সব কাহিনী শুনিয়ে গেল সেগুলো কি আদৌ সত্য নাকি সবটাই গাল গল্প। মোহিনী তার কৌতূহলকে আর বেশিক্ষণ দমিয়ে রাখতে পারল না। সেদিন রাতেই খাওয়ার সময় তার বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, জানো আজকে আমার বন্ধুরা কি সব স্টুপিড জিনের কথা বলছিল? জিন বলতে তো কিচ্ছু নাই, কিন্তু তাহলে সবাই এসবে এত ভয় পায় কেন? আর কেই বা তাদের মধ্যে এসব ভয় ঢুকালো? মোহিনীর এমন বাচ্চা সুলভ কথা শুনে তার বাবা মৃদু হেসে বলল, মামুনি, কে বলেছে তোমাকে যে জিন নেই? অবশ্যই জিন আছে। মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির বহু আগেই জিন জাতিকে সৃষ্টি করেছেন। আর সব থেকে ইন্টারেস্টিং কথা কি জানো? আমাদের সবার সাথেই একটা করে জিন আছে, যাকে কারিন জিন বলে। এর কাজই হলো সব সময় মানুষকে খারাপ কাজে প্রভাবিত বা উদ্বুদ্ধ করা। মাহিদ সাহেবের এমন কথা শুনে পাশের চেয়ারে বসে থাকা 7 বছরের ছেলে মেঘ ভয়ে মাকে জড়িয়ে ধরে বলল, তাহলে আমার সাথেও জিন আছে? হ্যাঁ, আমার ভীষণ ভয় করছে আম্মু। ছেলেকে ভয় পেতে দেখে মিসেস সায়রা স্বামীকে নিষেধাজ্ঞার স্বরে বলল, তুমিও না, মেয়ে কি নাকি বললো আর তুমিও সায় দিয়ে রাতের বেলা বাচ্চাদেরকে ভয় দেখাতে শুরু করে দিলে। তোমার আক্কেল যে কবে হবে? এসব আজাইরা কথা বাদ দিয়ে চুপচাপ চলো, সবাই খেয়ে নেই। রাত হয়ে গেছে, অনেক খেয়াল আছে। কাল তো তোমাদের স্কুল আর কলেজও আছে, তাই খেয়ে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে। পরদিন কলেজ কোচিংয়ের ব্যস্ততায় দিনটা কেটে গেল। তারপর রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই মোহিনীর আবার লাইব্রেরি আর সেই বইটার কথা মনে পড়ে গেল। কথাগুলো মনে পড়তেই পাশে থাকা ল্যাপটপটা টেনে নিয়ে গুগলে সার্চ দিল খ্রিস্ট লাইব্রেরি সম্পর্কে।
দেখলো লাইব্রেরিটা ঢাকার কাছাকাছি একটা গ্রামে অবস্থিত, আর তাদের বাসা থেকেও খুব একটা দূরে নয়। গাড়িতে গেলে ঘন্টা দুয়েকের মতো পথ। মানুষ এমন একটা প্রাণী যার মধ্যে কৌতূহলটাই সব থেকে বেশি। গুগলে সার্চ করে লাইব্রেরিটা কাছাকাছি হওয়াতে মোহিনীর কৌতূহল আর জেদ যেন আরও গেড়ে বসলো নিজের ভেতরে। সে যেভাবেই হোক লাইব্রেরিতে যাবেই যাবে, আর তারপর নিজের চোখে বইটা দেখবে, আর তারপর সবাইকে প্রমাণ করে দেবে যে ওরা যা শুনেছে সবটাই ভুল, নিছক গাল গল্প ছাড়া আর কিছুই নয়। ওসব জিনটিন বলতে কিচ্ছু নেই, সবটাই মানুষকে ভয় দেখানোর প্ররোচনা মাত্র। সেদিন রাতেই সব কিছু জেনে নিয়ে দু একদিনের ভেতরেই সেই লাইব্রেরিতে যাওয়ার জন্য মনস্থির করল মোহিনী। তারপর একদিন সুযোগ বুঝে রওনা দিল ক্রিস্টো লাইব্রেরি যাওয়ার উদ্দেশ্যে। অন্য কোনো বন্ধু বান্ধবকে বলল না এসবের কোনো কিছুই, পাছে বললেই ওরা বাধা দিবে। তবে মাহিকে সাথে আনলো, ধমকে আর ভয় দেখিয়ে, কারণ একজন সাথে থাকলে সুবিধা হবে, এটাই মোহিনীর ধারণা। মোহিনী ড্রাইভ করছিল আর মাহি পাশের সিটে বসেছিল। মাহিকে চুপচাপ মন মরা হয়ে বসে থাকতে দেখে মোহিনী তার দিকে তাকিয়ে বলল, কি রে, মুখটা মন বাংলা পাঁচ করে রেখেছিস কেন? বলছি তো তোর কিছুই করতে হবে না, যা করার সব আমিই করব, তুই শুধু সাথে থাকবি। মাহি খানিকটা নড়ে চড়ে বিরস মুখে বলল, তোর দরকার কি এমন ডেঞ্জারাস কাজ করতে যাওয়ার? ভাই, দরকার নেই, কাউকে কিছু প্রমাণ করতে হবে না, চল না বাড়ি ফেরত যাই প্লিজ। মাহিকে ধমক দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আর একটা কথা বললে গাড়ি থেকে ফালাই দিব। তুই তো দেখছি পুরুষ জাতির কলঙ্ক করে। পুরুষ মানুষ কোথায় বুক ফুলিয়ে থাকবি তা না, মেয়ে মানুষের মতো সব কিছুতেই তোর ভয়। আমি যেটা করব ভেবেছি সেটা করবই, আর তুই চুপচাপ বসে থাক, ভিতর ডিম কোথাকার। কথা বলতে বলতে তারা ক্রিস্টো লাইব্রেরির মেইন গেটের সামনে এসে পড়ল। ব্রিটিশের সময়কার লাইব্রেরি এইটা, তাই গেটটাও বেশ পুরনো ধাঁচের, তবে বেশ নান্দনিক। গেটের এক পাশে গাড়িটা পার্কিং করিয়েই দুজনে গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে ভেতরের দিকে তাকালো। ভিতরের বিশাল বড় জায়গা, সরু রাস্তাটার উপরে সাদা আর কালোর সংমিশ্রণে মার্বেল পাথর বিছানো, আশেপাশে ছোট বড় হরেক রকমের গাছ। বহুকাল পূর্বে এটা একটা চার্চ ছিল, তবে কালের বিবর্তনে লাইব্রেরিতে রূপান্তরিত হয়ে গেছে, আর এখন এটা একটা পরিত্যক্ত খ্রিস্ট লাইব্রেরি। মেইন ফটক দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে দুজনে উকি দিয়ে দেখল লাইব্রেরিতে ঢোকার মেইন দরজার সামনে চেয়ারে বেশ আরাম করে গা এলিয়ে দিয়ে একটা লোক বসে আছে। বয়সটা আনুমানিক 50 কি 60 হবে। মাথায় কাঁচা পাকা এক গোছা চুল, শরীরে একটা ঘিয়ে রঙের ফতুয়ার সাথে ধূসর পাজামা, জরাজীর্ণ শরীর। ডান হাতের এক পাশে দেয়ালের সাথে কাঠের একটা লাঠি হেলানো। লোকটা সম্ভবত লাইব্রেরির গার্ড। দুজন পা টিপে টিপে আরও খানিকটা এগিয়ে গেল সেই দিকে। লোকটা চেয়ারে হেলান দিয়ে মনের সুখে গান গাইছে, আর দুই হাতের তালুতে কিছু একটা ডলে চলেছে এক মনে। একটু ভালো করে দেখেই বোঝা গেল গাঁজা তৈরি করছে গান গেতে গেতে। লোকটার কাণ্ড দেখে মোহিনীকে উদ্দেশ্য করে মাহি বলে উঠল, বেটা দেখি দিনে দুপুরে পিনিক নেওয়া শুরু করে দিয়েছে। মাহির জবাবে মোহিনী বলে উঠল, মাঝে মধ্যে হয়তো মাকলুজিনকেও খাওয়ায়, সেই জন্যই লোকটাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, মেরে ফেলেনি। মাকলুজিনটা বোধ হয় বিশাল নেশাখর। মাহি চোখ গরম করে বলল, তুই আবার শুরু করলি? বসি না এইসব নিয়ে মজা করবি না? ওই বেটা গাঞ্জা খায় বলেই এখানে টিকে থাকতে পেরেছে, না হলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে থাকতে পারে? দেখছিস না জায়গাটা কেমন, দিনের বেলাতেও গা ছমছমে পরিবেশ। আচ্ছা, ওসব বাদ দিয়ে তোর মোবাইলটা বার করে ওই লোকটার একটা ছবি তুলতো। কেন? মোহিনী মাহির পিঠ চাপড়ে বলল, তোর কি মনে হয় ওই ব্যাটা আমাদেরকে এমনি এমনি ঢুকতে দিবে? বেশি কথা না বলে ছবি তোল তাড়াতাড়ি।
মাহি আর কিছু না বলে ওর কাছে থাকা মোবাইল ফোনটা বার করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। ছবি তোলা শেষ করে সেই দিকে এগিয়ে যেতেই লোকটা তাদেরকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে প্রশ্ন করল, তোমরা কারা? হ্যাঁ, এখানে আইসো কেন? মাহির হাতে চিমটি কেটে মোহিনী খানিকটা এগিয়ে এসে লোকটার প্রশ্নের উত্তরে বলল, আমরা শুনেছি এই লাইব্রেরিতে অনেক বছরের পুরনো একটা বই আছে, সেই বইটাই আমাদের লাগবে। মোহিনীর কথাগুলো শুনতেই গার্ডের সব নেশা যেন এক মুহূর্তে কেটে গেল। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় করে বলল, তোমরা কি পাগল হয়ে গেছো? ওই বই কোনো সাধারণ বই না। মোহিনী এবার তার উত্তর দিল, আমরা জানি, আর সব কিছু জেনে তবেই এসেছি, বইটা আমাদের লাগবেই। গার্ড এবার একরাশ ভয়ের সাথে খানিকটা ঈর্ষা প্রকাশ করে বলল, মরার শখ না থাকলে এখান থেকে বার হইয়া যাও এখনই। এটা তোমাকে কলেজের মতো কোনো সাধারণ লাইব্রেরি না, বুঝলা? এটা হলো মৃত্যুর রাস্তা, আর বইটা হইল মৃত্যুর ফাঁদ। চইলা যাও এখনই। ভয়ার্ত মুখে কথাগুলো বলার পর গার্ড এক প্রকার কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়ল। আবার পাশে দাঁড়িয়ে থাকা মাহি গার্ডের সব কথা শুনে বলল, শুনলি তো সবটা, এখন অন্তত পাগলামিটা ছাড়, চল প্লিজ চলে যাই। জেদ করিস না ভাই। মোহিনীর ভেতরের জেদটা যেন আরও পেয়ে বসলো তাকে। তার যে কোনো কিছুর বিনিময়ে বইটা লাগবেই। সে এত দূর পর্যন্ত এসে বইটাকে নিজের চোখে না দেখে আর কোনোভাবেই পিছু হটবে না। মোহিনী চোখ মুখ শক্ত করে বলল, আমি এত কষ্ট করে এখানে ফিরে যাওয়ার জন্য আসিনি। তারপর ব্যাগ থেকে কিছু টাকা বের করে গার্ডের হাতে দিয়ে বলল, এটা ধরুন, আশা করি এবার আপনি আমাদের ঢুকতে দেবেন। গার্ড এবার আরও রেগে উঠল, চোয়াল শক্ত করে বলল, আমার টাহার লোভ দেখাও? এই মুন্সি চটকদার টাহার লোভ করে না। এটা কোনো খেলার জায়গা না যে তোমরা কনের সাথে সাথে ঢুকবার দিব আমি। এটা এখন মৃত্যুর ফাঁদ, একবার ভুল কইরা নাইমা গেলে আর উঠবার পারবা না। সামান্য কয়েকটা টাহার জন্য তোমাকে মৃত্যুর দিকে ঠেলা দিতে পারবো না আমি। টাকাতে কাজ হলো না দেখে মোহিনী এবার মাহির ফোনটা হাতে নিয়ে একটু আগে ক্যামেরা বন্দি করা গার্ডের সেই ছবিগুলো দেখিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ঢুকতে যখন দিবেনই না তাহলে এই ছবিগুলো আমরা কর্তৃপক্ষের কাছে দেব, তারপর দেখব এত তেজ আপনার কোথায় থাকে। ডিউটি টাইমে দিনে দুপুরে গাঁজা খাওয়ার অপরাধে আপনার চাকরিটাও চলে যেতে পারে। এখন নিজেই সিদ্ধান্ত নেন, টাকাগুলো রেখে আমাদেরকে ভেতরে ঢুকতে দিবেন নাকি দিনে দুপুরে ডিউটি টাইমে গাঁজা খাওয়ার অপরাধে চাকরিটা হারাবেন। গার্ড খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, এই ছবিগুলো তোমরা কখন তুলছো? মোহিনী উত্তর দিল, এখন বলুন ঢুকতে দিবেন নাকি ছবিগুলো কর্তৃপক্ষের কাছে দিব। নিজের চাকরি বাঁচানোর ভয়ে এবার খানিকটা দমে গিয়ে সে বলল, আচ্ছা ঠিক আছে, ঢুকবার পারবা, কিন্তু এখন না, সন্ধ্যায়। এই সময় মাঝে মধ্যেই স্যার আর বসরা চেক দিতে আসে। যদি এখন ঢুকো আর কোনো স্যার চইলে আসে তাহলে আমার চাকরি তো চাইবই, সেই সাথে জেলও খাটুন লাগতে পারে। মাহি ভয় জড়ানো কণ্ঠে বলল, কি বলেন, এই লাইব্রেরিতে সন্ধ্যায় যেতে হবে? আমি তো ভয়ই মরে যাব। পাশ থেকে মোহিনী বলে উঠল, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায়ই যাব, আর তোকে ভয় পেতে হবে না, আমি তো তোর সাথেই আছি। আমি থাকতে তোর কিচ্ছু হবে না। আর ভেতরে ওসব কিছুই নাই, বুঝছিস, সবই মানুষের ভ্রান্ত ধারণা, এটাই আমি প্রমাণ করে ছাড়ব। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত লাইব্রেরির বাইরের দিকটা দুজনে মিলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো ওরা। পুরোটা কেমন নীরব আর নিস্তব্ধ, সত্যি গা ছমছমে একটা পরিবেশ। এই চার্চের আশেপাশে নাকি আগে একটা সময় বেশ মানুষকে খবর দেওয়া হতো, তবে এখন সেসবের কোনো চিহ্নই নেই। হয়তো তারা দুজনেও কারো না কারোর কবরের ওপরেই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত পরিবেশটা বেশ শান্ত আর থমথমে থাকলেও এখন বেশ প্রবল বেগেই বাতাস বইতে শুরু করেছে। চারপাশ জুড়ে যেন বাতাসের ঘন ঘটা। মুহূর্তেই সন্ধ্যার হালকা লালচে আকাশকে মুছে দিয়ে
ঘন কালো মেঘ সারা আকাশ জুড়ে তাদের বিস্তার ঘটাতে লাগলো। মেঘে আচ্ছন্ন হওয়া আকাশের কারণে সন্ধ্যার সময়ই মধ্যরাত মনে হচ্ছে, যেন প্রকৃতিও তাদের কোনো ঘোর অমঙ্গলের সংকেত দিচ্ছে। কিন্তু মানুষের অদম্য ইচ্ছে, আগ্রহ, জেদকে কেউ কখনো দমাতে পারেনি, তাই তাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। যথাসময়ে তারা খ্রিস্ট লাইব্রেরির সামনে গিয়ে উপস্থিত হলো। আবার দুজনে গার্ডের কাছে গিয়ে বলল, এখন চাবিটা দিন। আর আপনি কি বলতে পারবেন ওই বইটা কোথায় রাখা হয়েছে? মোহিনীর প্রশ্নে গার্ড আমতা আমতা করে উত্তর দিয়ে বলল, আমি সঠিকভাবে কইতে পারি না, তবে শুনছি ভেতরে অনেকগুলো সিন্দুক আছে। ওই সেগুলোর মধ্যেই কোনো একটার ভেতরে নাকি আছে। সেই বইটা অন্য সব বইয়ের থেকে আলাদা। বইটার কভার পেজে শয়তানের আকৃতির একটা মুখমণ্ডলও নাকি আঁকা। মোহিনী আর কাল বিলম্ব না করে গার্ডকে একটা ধন্যবাদ দিয়ে মাহিকে সাথে নিয়ে লাইব্রেরির দরজাটা খুলতে লাগলো। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই দুজনে বিস্ময় একসাথে ওয়াও বলে উঠল। এই পরিত্যক্ত লাইব্রেরিতে এত এত বই, বাংলা, ইংলিশ, আরবি, ফার্সি, হিব্রু আরও নানান ভাষায় রচিত বই। লাইব্রেরিটা 2 তলা বিশিষ্ট। পুরো লাইব্রেরি জুড়েই বই। দুজনে যখন পুরো লাইব্রেরিটা ঘুরে ঘুরে দেখছিল, তখন তাদের বারবার মনে হতে লাগলো এই লাইব্রেরিতে তারা দুজন বাদেও আরও একজন আছে, আর সেই তৃতীয় জন তাদেরই পিছু পিছু নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। তার উপস্থিতির টের স্নায়ুতন্ত্র জানান দিলেও চোখ বারবার ভ্রম বলেই চালিয়ে দিচ্ছে। মোহিনী নিজেকে ভ্রম বলে বুঝ দিলেও মাহি একটু পর পর ফোনের টর্চটা এদিক সেদিক মেরে খুঁজতে লাগলো। হঠাৎ করে এই লাইব্রেরির এক পাশে থাকা রকিং চেয়ারটা ক্যাচ ক্যাচ শব্দ করে তুলে উঠলে দুজনেই চমকে গিয়ে সেই দিকে তাকালো। মাহি ভয় চিৎকার দিতে গেলে মোহিনী তার মুখটা চেপে ধরে বলল, দোস্ত, চিৎকার দিয়ে সব নষ্ট করে দিস না। ওটা কোনো ভুতুরে কাণ্ড নয়। ওই দেখ, ওইখান দিয়ে বাতাস ঢুকে এই বাতাসের চেয়ারটা দুলছে। মাহিকে শান্ত করে আবার দুজনে মিলে এক এক করে সবখানে খুঁজতে লাগলো। কিন্তু অন্ধকার লাইব্রেরির ভেতরে তখন একটার পর একটা অলৌকিক কাণ্ড ঘটতেই লাগলো। কখনো শীতল দমকা হাওয়া গায়ে এসে লাগে, তো কখনো পেছন দিয়ে দ্রুত বেগে কারো চলে যাওয়ার উপস্থিতি টের পাওয়া যায়। মাহি ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কী সব প্যারানর্মাল ঘটনা ঘটছে আমাদের সাথে, চল না বের হয়ে যাই, না হলে ফাদার জর্জের মতো আমাদের প্রাণটা এখানে বেরিয়ে যাবে। মোহিনী মুখে একটা আঙুল রেখে বলল, চুপ থাক, এত কিছু করেছি আর এত দূর এসেছি কি ফিরে যাওয়ার জন্য? চুপচাপ গার্ডের বলা সেই সিন্দুকটা খোঁজ। মাহির খুব ইচ্ছে করছে এখান থেকে এক দৌড়ে বেরিয়ে যেতে, কিন্তু তারপর বাহিরের দিকটাও তো কম ভুতুরে নয়। গাড়ি পর্যন্ত একা একা যাওয়ার মতো সাহস তার ভেতরে নেই। অগত্যা মোহিনীর কথা মতো সিন্দুকটা খুঁজতে লাগলো সে। কিছুক্ষণ দুজনে হন্যে হয়ে এদিকে সেদিকে খোঁজাখুঁজির পর বই রাখার তাকগুলোর একদম নিচের একটা ছোট্ট বক্সের ভেতরে তারা সেই সিন্দুকটা খুঁজে পেল। বক্স থেকে সিন্দুকটা বার করে তারা দেখল সেটা লাল সুতো দিয়ে চারপাশে বাঁধা রয়েছে। মোহিনী দ্রুত হাতে সুতোর বাঁধন খুলে সিন্দুকের পাল্লা খুলতেই দেখল তার কাঙ্ক্ষিত বইটা ভেতরে রাখা রয়েছে। বইটা দেখতে পেয়ে অন্ধকারেও মোহিনীর চোখ জোড়া ঝলঝল করে উঠল খুশিতে। মোহিনী কাল বিলম্ব না করে চটজলদি সিন্দুক থেকে বইটা হাতে নিতেই তার মনে হলো ঠিক তার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। ঘাড়ের ওপর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। বইটা হাতে নিয়ে দুজনেই কিছুক্ষণ মূর্তির মতো চুপচাপ বসে রইল। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে ঘুরতেই দেখল একটা নারী মূর্তি ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে আছে।
এক ঝলক সেই বিভৎস আর ভয়ঙ্কর নারী মূর্তির অবয়বটা দেখার সাথে সাথে আচমকা মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। পুরো লাইব্রেরি জুড়ে এবার একটা গুমোট ভাবের সাথে বোটকা গন্ধ নাকে এসে লাগলো তাদের। নিরেট কালো অন্ধকারে দুজনের তখন শ্বাস নেওয়াটাও দায় হয়ে উঠেছে। মুহূর্তে কটু গন্ধটা আরো প্রকট হয়ে নাকে এসে বিঁধল ওদের। ভয়ে মাহের গলা শুকিয়ে কাঠ। সে কয়েকবার অন্ধকারে মোহিনীর নাম ধরে ডাকতে গেলেও মুখ থেকে গোঙানি ছাড়া আর কোনো কিছুই বেরোলো না। হঠাৎ লাইব্রেরির ভেতরে এবার যেন মহা তাণ্ডব শুরু হলো। থাকে থাকে সাজিয়ে রাখা বইগুলো আপনা হতে সেলফ থেকে নিচে পড়তে শুরু করেছে। চেয়ারগুলো ঘর ঘর শব্দ করে দ্রুত এপাশ থেকে ওপাশে সরে যাচ্ছে। মোহিনী এতক্ষণ বইটা হাতে নিয়ে কাঠের পুতুলের মতো অন্ধকারে সব কিছু অনুভব করছিল। হঠাৎ করে তার সম্বিত ফিরতেই, তার কাছে থাকা মোবাইলের ফ্ল্যাশ চালাতেই আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেল। তাকিয়ে দেখল বইগুলো পূর্বের মতোই সেলফে সাজানোই রয়েছে। চেয়ারগুলো আগের জায়গাতেই, যেন একটু আগে এখানে কোনো কিছুই ঘটেনি। চারপাশটা একবার ভালো মতো দেখে নিয়ে মাহির দিকে তাকাতেই সে দেখল মাহি ভয়ের চোটে চোখগুলো স্বাভাবিকের তুলনায় বড় বড় হয়ে গেছে। চোখগুলো গোল গোল করে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মোহিনী কয়েকবার মাহির কাঁধ ঝাঁকাতেই মাহি ঘোর কাটিয়ে হাউমাউ করে কেঁদে ফেলে বলল, তোকে বারবার বলেছিলাম এখানে আসিস না, তুই শুনলি না তখন আমার কথা। আমার কথা শোন, বইটা নিস না, ফেলে দে বইটা। এই বইটা আমাদের সর্বনাশ ডেকে আনবে। মোহিনী মাহির কথার কোনো জবাব না দিয়ে তার হাতটা ধরে হির হির করে টেনে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে আসতেই গার্ড বইটাকে দেখে চমকে উঠে বলল, বড্ড ভুল কইরা ফেললা তোমরা। তোমাকে জেদের কারণে এখন যে কতজনার মৃত্যু হইব একমাত্র ওপরওয়ালাই ভালো জানেন। জেদ কইরা নিজেকে মৃত্যু দাওয়াত কইরা আনলা, এর ফল খুব ভয়ানক হবে। এখন থেকে তোমাকে সাথে যা যা ঘটব তার সব কিছুর জন্য দায়ী তোমরা নিজেরাই থাকবা। মোহিনী এবারও কোনো কিছুতেই কর্ণপাত করল না। গার্ডের হাতে চাবিটা ধরিয়ে দিয়ে মাহিকে এক প্রকার টানতে টানতে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। এবার গাড়িতে বসতেই মাহি আবার বলল, এত কিছুর পরও তোর বিশ্বাস হচ্ছে না? লাইব্রেরিতে যা যা ঘটেছে তুই আমি নিজের চোখে দেখেছি। বইটা ফেলে দে দোস্ত, না হলে সে আমাদের মেরে ফেলবে। মোহিনী মৃদু হেসে বলল, আরে রিল্যাক্স ইয়ার, আমরা যা দেখেছি সব আমাদের মনের ভূত। আমরা ভেতরে যাওয়ার আগেই কল্পনা করে রেখেছিলাম যে ভেতরে গিয়ে ভয়ঙ্কর কিছু একটা দেখব। তাই হয়তো আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের সেটাই দেখিয়েছে। তুই এত চাপ নিস না তো। মাহি এবার রেগে মেগে বলল, তোর এসব পাগলামির কারণে আমি আমার জীবনটা দিতে পারবো না। তুই আর কোনোদিন আমাকে ডাকবি না, আর এই বই আমি আর কখনো দেখতে চাই না। মোহিনী গাড়ি স্টার্ট দিয়ে বলল, ঠিক আছে, তবে বই খোলার পরও যখন কিছুই হবে না তখন আবার সরি বলতে আসিস না যেন। বাসায় পৌঁছাতে প্রায় রাত 12টা বেজে গেল। বাসায় পৌঁছে মোহিনী তার সব কাজ শেষ করে কৌতূহলী মনে এবার টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে চেয়ারে বসলো বইটা নিয়ে। বইয়ের ওপরে আরবিতে কিছু একটা লেখা। সে নামটা গুগল ট্রান্সলেট করতে গিয়ে খানিকটা চমকে উঠল। আরবি নামটার ইংরেজি ট্রান্সলেশন করলে দাঁড়ায় দ্য ডেভিলস বুক, অর্থাৎ শয়তানের বই। মোহিনী বইটা হাতে নিয়ে বইয়ের আদ্যপান্ত ভালো করে দেখতে লাগলো। বইয়ের ওপরের মলাটটা সাদার উপরে হালকা লালচের মিশ্রণ, আর চারপাশে হলদে রঙের একটা সরু দাগ। আসলে ওটা ঠিক হলুদ রং নয়, পিতল গলিয়ে বাঁধানো হয়েছে চারপাশটা। বইটা হাতে নিয়ে এবার চেয়ারে শক্ত হয়ে বসলো মোহিনী। তারপর বুক ভরে শ্বাস নিয়ে বইয়ের ওপরের মলাটটা খুলল।
আর খোলার পর দেখল বইয়ের প্রথম পৃষ্ঠাতে একটা অর্ধমানব অর্ধ জানোয়ার আকৃতির ছবি আঁকা রয়েছে। বইটার ভাষাগুলো আরবি আর হিব্রু মিশ্রিত। ছবিটা দেখে মোহিনীর বইটার প্রতি আরও কৌতূহল এবং আগ্রহ জন্মালো। বইটা খুলে সে গুগল থেকে ভাষা ট্রান্সলেট করে করে পড়তে লাগলো। বইটিতে বেশিরভাগই পুরনো দিনের মানুষের ধার্মিক বিশ্বাস, অবিশ্বাস, ধর্মীয় পরিস্থিতি, কালো জাদু, মন্ত্রতন্ত্র এসব নিয়েই লেখা হয়েছে। আরও কয়েকটা পৃষ্ঠা পড়ার পর সে কাঙ্ক্ষিত লাইনগুলো পেয়ে গেল, যেখানে বলা হয়েছে মাকলু জিনকে মুক্ত করার নিয়মকানুন। মোহিনী এক এক করে নিয়মগুলো পড়ে মনে মনে হাসতে লাগলো। এমন ভয়ঙ্কর সব নিয়মকানুন তার কাছে নিছক গালগল্প বলেই মনে হচ্ছে। তার মনে হচ্ছে সে ছোটদের নিয়ে লেখা কোনো রূপকথার বই পড়ছে যেন। বইটা পড়তে পড়তে সে নিজের মনেই বলে উঠল, এই বইটাকে নিয়ে মানুষের ভেতরে এত ভয়! এই বইটা যে লিখেছে নিশ্চয়ই কোনো ছোটদের কাল্পনিক ফ্যান্টাসি গল্প লিখতে সিদ্ধহস্ত। সে হয়তো সেটা ভেবেই লিখেছে, না হলে এত এত ভয় যাকে নিয়ে তাকে ডাকার জন্য একটা বৃত্ত, মোমবাতি আর সামান্য একটু রক্ত দিলেই হয়ে যাবে। মোহিনী আরও উৎসাহ নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছিল। হঠাৎ করে একটা লাইন দেখে তার খটকা লাগলো। এবার লাইনটাতে লেখা আছে, এই জিনকে ডাকতে গেলে 9টা আত্মাকে অবশ্যই উৎসর্গ করতে হবে, নয়তো আর যেই ব্যক্তি এই বইটা খুলবে তখনই তার মুক্তি হবে, আর যে তাকে মুক্ত করবে সেই ব্যক্তি ভয়ঙ্কর সুন্দর বা ভয়ঙ্কর কুৎসিত রূপ নিয়েই মাকলু তার সামনে হাজির হবে। এই পর্যন্ত পড়ার পর বইটা বন্ধ করে রেখে একরাশ বিরক্তি ফুটিয়ে সে বলল, বিরক্তিকর, পুরোটাই একটা কল্পকাহিনী ছাড়া আর কিছুই না। এই বলে বইটা রেখে সে ঘুমোতে চলে গেল। সকালে মিসেস সায়রার চিৎকারে বাড়ির সবার ঘুম ভাঙল। মোহিনী ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে চিৎকারের আওয়াজ অনুসরণ করে বাসার সামনের বাগানটাতে গিয়ে দেখল তার বাবা আর ছোট্ট ভাই মেঘ বিস্ফারিত চোখে কিছু একটা দেখছে। মা হাঁটু গেড়ে এক নাগারে বিলাপ করে চলেছে। মোহিনী ঘটনার বিশদ বুঝতে আরও এগিয়ে যেতেই তারও চোখ জোড়া বিস্ময়ে গোল হয়ে গেল। এক মুহূর্তের জন্য বুকটা ঢিপ ঢিপ করে কেঁপে উঠল। দেখল তাদের পোষা কুকুর টমিকে কেউ নৃশংসভাবে মেরে বাগানে ফেলে রেখে গেছে। তার দেহের এক একটা অংশ এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পেটের নাড়ি ভুড়ি সব ঝুলছে টমির ছোট্ট বাসাটার ছাদে। প্রভুভক্ত আদরে প্রাণীটার এমন বিভৎস মৃত্যু দেখে ভয় পেয়ে মেঘ বাবার পেটে মুখ লুকিয়ে কাঁদছে। মোহিনী ধরা পায়ে সেদিকে এগিয়ে যেতেই দেখল টমির শরীরটাকে কোনো ধারালো অস্ত্র বা কামড়ে ছিন্ন ভিন্ন করেনি, বরং কোনো শক্তিশালী জানোয়ার 4 পায়ের মাঝখান দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছে। সকালে ঘুম থেকে উঠেই আদরের টমির এমন বিভৎস মৃত্যু দেখে সবারই মন খারাপ হয়ে গেল। সেদিন সকালে নাস্তা না করেই যে যার কাজে চলে গেল টমিকে মাটি দিয়ে। কলেজ থেকে ফিরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বইটাতে মাকলু জিনকে ডাকার জন্য যে সকল জিনিসপত্রের কথা লেখা ছিল মোহিনী সেই সব কিছুই জোগাড় করে রাখল। তারপর রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। রাতে মিসেস সায়রা সবাইকে খেতে দিলেও নিজে কিছুই খেলেন না। সকালে টমির মৃত্যুটাকে সে এখনো সহজভাবে মেনে নিতে পারেননি। নিজ সন্তানের মতনই তিনি তাকে আদর করতেন, আর তার এমন নৃশংস মৃত্যু তার মনে দাগ কাটবে এটাই স্বাভাবিক। মোহিনীর তখন এসব ভাববার সময় কোথায়? সে দ্রুত রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। তারপর সবগুলো বার করে বাবা মায়ের ঘুমানোর অপেক্ষা করতে লাগলো। রাত আরেকটু গভীর হলে যখন সে দেখল বাবা মায়ের রুমের লাইট অফ হয়ে গেছে, তখন
সে তার কলেজ ব্যাগ থেকে চালের গুঁড়া বার করে ড্রয়ার থেকে বইটা নিয়ে মেঝেতে বসে পড়ল। তারপর সেই চালের গুঁড়ো দিয়ে বইয়ে আঁকা হুবহু 3টা বৃত্ত এঁকে নিল মেঝেতে। তারপর বৃত্ত 3টার মাঝে 4টি করে মোমবাতি দিয়ে মোট 12টা মোমবাতি জ্বালিয়ে দিল। মোহিনী এবার বইটার নিয়ম অনুসারে মাঝের বড় বৃত্তটাতে বসে পড়ল। তারপর তার হাতের একটা আঙুলে পিন ফুটিয়ে আঙুল থেকে 3 ফোঁটা রক্ত বইয়ের ওপর ফেলল। সেই সাথে বইয়ে লেখা সেই মন্ত্রটা এক মনে বলতে লাগল। চোখ বন্ধ করে এক মনে মন্ত্র পাঠ করছিল মোহিনী। হঠাৎ তার মনে হলো রুমের দমকা হাওয়া বইতে শুরু করেছে। জানালার পর্দাগুলো সেই হাওয়াতে উড়ে বেড়াচ্ছে। রুমের সকল জিনিসপত্রগুলো কেমন অস্বাভাবিক শব্দ করে দুলতে শুরু করেছে। মোহিনী নিজেকে শক্ত করে আরও দ্রুত মন্ত্রটা আওড়াতে লাগলো। কয়েক সেকেন্ড পর আবার সবকিছু স্বাভাবিক মনে হলো তার কাছে। পুরো রুম জুড়ে আবার একরাশ নিস্তব্ধতা জেগে বসল। মোহিনী এবার মন্ত্র পড়া বন্ধ করে চোখ খুলতেই দেখল সে যেই বৃত্তটাতে বসে আছে সেই বৃত্তের মোমবাতিগুলো ছাড়া বাকি সব মোমবাতিগুলো নিভে গেছে। মোহিনীর এবার খানিকটা অস্বস্তি হতে শুরু করলো। তার কেন যেন মনে হচ্ছে এই রুমে এখন সে ছাড়াও আরও একজন রয়েছে। মোহিনী এবার মোমবাতিগুলোর দিক থেকে চোখ সরিয়ে মুখ তুলতেই ভয়ে তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে মোমবাতির আবছা সোনালি আলোয় দেখল তার সামনে ঠিক তারই মতো দেখতে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে। শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে সেই অবয়বটা। মুহূর্তে চোখ কচলে নিয়ে আবার সেদিকে তাকাতেই সে দেখল তার সামনে সেই ছায়ামূর্তিটা আর নেই। পুরো ঘর জুড়ে অন্ধকার। মোহিনী এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সেই বৃত্ত থেকে বেরিয়ে কয়েক পা সামনে এগোতেই তার কানে ঝংকারের শব্দ ভেসে এলো। কান দুটো সজাগ করে সে ভেসে আসা শব্দের কোনো উৎস খুঁজে পেল না। খুব সন্তর্পণে এগিয়ে গিয়ে এবার ঘরে আলো জ্বালবার জন্য সুইচ অন করে ঘুরে দাঁড়াতেই আরও একবার নিজের চেহারাটাকে সচক্ষে দেখে চমকে উঠল সে। হুবহু তার মতো দেখতে আরেকজন তার সামনে দাঁড়িয়ে আছে। ফ্যাকাশে চেহারার সেই মানুষটা তারই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ মুখ শান্ত অথচ ঠোঁট জুড়ে বাঁকা হাসি। মোহিনী আরও একবার সেই নারীর চোখের দিকে তাকিয়ে চমকে উঠল। মেয়েটার চোখের কোনো রেটিনা নেই, পুরোটা মিশমিশে কালো, অথচ সেই দৃষ্টিহীন চোখ দিয়ে যেন তাকেই সে দেখে চলেছে। ভয়ে এবার মোহিনীর শির দাঁড়াবে ঠান্ডা বরফ গলা পানির স্রোত বইয়ে গেল। সে বুঝতে পারল তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, যেন খুব কষ্ট হচ্ছে ভেতরে শ্বাস ঢুকতে। মোহিনী মুখ ফুটে তার বাবা মাকে ডাকতে যাবে, ঠিক তখনই আচমকা সেই নারী মূর্তিটা বিদ্যুৎ গতিতে মোহিনীর মুখের কাছে গিয়ে দাঁড়ালো। দুজনের মাঝে তখন 1 ইঞ্চির মতো মাত্র দূরত্ব। নারী মূর্তিটা এবার কোমল অথচ ভয়ঙ্কর গলায় বলল, বহু বছর পর আবার আমাকে জাগিয়ে তুলেছিস তুই। এখন যে তোর ভেতরে আমাকে ঠাঁই দিতে হবে, কি দিবি তো? মোহিনী কোনো উত্তর দিল না, শুধু তার চোখের দিকে মোমের পুতুলের মতো তাকিয়ে রইল পলকহীন দৃষ্টিতে। নারী মূর্তিটা আবার বলে উঠল, আর কিছু সময়ের অপেক্ষা, তারপর শুধু তোর চেহারা নয়, তোর শরীরটাও আমার হয়ে যাবে। কথাটা বলেই
বিকট শব্দে হাসতে লাগলো সেই নারী মূর্তি, আর তারপর অন্ধকারের মাঝে আস্তে আস্তে গায়েব হয়ে গেল। মোহিনী যেন এতক্ষণ গভীর ঘোরের মাঝে আচ্ছন্ন হয়েছিল। নারী মূর্তিটা গায়েব হয়ে যেতেই সে জোরে জোরে শ্বাস নিল। এবার বুকটা ক্রমাগত হাঁপড়ের মতো ওঠানামা করছে, তার হাত পাগুলো যেন অবশ হয়ে গিয়েছে। সে মেঝেতেই ধপ করে বসে পড়ল। তারপর বুক ভরে শ্বাস নিয়ে নিজের মনেই বলল, দ্যাটস ইম্পসিবল, এটা কি করে সম্ভব? তার মানে কি তাহলে সত্যি বইটা পড়ে সত্যি সত্যি সে মাকলুজিনকে ডেকে এনেছে? বইয়ের কথা মতো সে নিজের চোখে তার নিজের মতো হুবহু একজনকে রক্তশূন্য আর বিভৎস রূপে দেখেছে। একটু আগে যা যা ঘটেছে, তার সাথে যা যা ঘটল, এ সবই কি সত্যি, নাকি পুরোটাই একটা ভ্রম? কিন্তু এত বড় একটা ঘটনা কিভাবে ভ্রম হতে পারে? অসহ্য মাথা ব্যথায় দুহাত দিয়ে মাথাটা চেপে ধরল মোহিনী। না, আর কিছু ভাবতে পারছে না। যদি সব সত্যি হয় তাহলে কি হবে? অনুভূতি শূন্য হয়ে মেঝের ওপরেই সে বসে রইল। অনেক রাতে মাহিদ সাহেবের একরকম অস্বস্তি লেগে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই সে দেখল কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। সেই সাথে পুরো রুমে বোটকা একটা গন্ধ ছড়িয়ে আছে। মাহিদ সাহেবের পাশে থাকা পানির জগ থেকে এক গ্লাস পানি খেয়ে একবার দেওয়াল ঘড়িটার দিকে তাকালেন তিনি। ঘড়িতে তখন রাত 2টো বাজে। এত রাতে হঠাৎ করে এমন অস্বস্তির কারণ কি সেটা সে ভেবে পেলেন না, এবং এই ব্যাপারে বেশি একটা চিন্তা করে ঘুম নষ্ট করার কোনোই মানে হয় না। তাই তিনি আবার শুয়ে পড়লেন। কিন্তু উটকো গন্ধটা যেন ধীরে ধীরে আরো তীব্র হয়ে উঠে নাকে বিঁধতে লাগলো তার। পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ডাকে দিয়ে তিনি বললেন, এই শুনছো? এই মিসেস সাইরা ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল, এত রাতে আবার কি হয়েছে? ঘরে কেমন একটা মরা পচা গন্ধ করছে। বাড়িতে কি কোনো ইঁদুর মরেছে? মিসেস সাইরা এবার খানিকটা বিরক্তির সুরে বললেন, এই মাঝরাতে তুমি কী সব শুরু করলে? উঠে গিয়ে রুম স্প্রে মেরে আবার শুয়ে পড়ো, কালকে দিনের বেলায় দেখলেই হবে। মাহিদ সাহেব আর কথা না বাড়িয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে রুমের চারপাশে রুম স্প্রে ছিটিয়ে আবার এসে শুয়ে পড়লেন। তারপর চোখ বন্ধ করতেই ড্রয়িং রুমে কিছু একটা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার শব্দে আবার চোখ মেলে তাকালেন। উঠে গিয়ে ড্রয়িং রুমের আলো জ্বালতেই দেখলেন সব কিছুই স্বাভাবিক, তবে সেই পচা গন্ধের তীব্রতাটা বেশ জোরালো হয়ে উঠেছে। আর কিছুক্ষণ এখানে দাঁড়ালে হয়তো তার বমি হয়ে যাবে। মাহিদ সাহেব আবার দ্রুত পায়ে রুমে গিয়ে শুয়ে পড়লেন। আর চোখ বন্ধ করতেই তার মনে হলো সিলিংয়ের ওপর থেকে কিছু একটা পড়ছে তাদের ওপর। ভয় পেয়ে গিয়ে স্ত্রীর হাতটা খামচে ধরে চোখ খুলতেই দেখলেন তাদের ঠিক নাক বরাবর উপরে হাওয়ায় ভাসছে অদ্ভুত এক প্রাণী, যার মুখ কোনো পশুর মতো, হাত পা দানবের মতো। মাহিদ সাহেব আর মিসেস সাইরা সেই ভয়ঙ্কর বিভীষিকাময় মূর্তিটা দেখে একসাথে চিৎকার করার জন্য মুখ খুলতেই সেই ভয়ঙ্কর প্রাণীটা তাদের মুখের ভেতরে কালো ধোঁয়ার মতো ঢুকে গেল 2 ভাগ হয়ে। রাতে রিচুয়াল করতে গিয়ে ওসব ঘটার পর মোহিনী সারা রাত ভয়ে কুঁকড়ে গিয়ে চুপচাপ মেঝেতেই বসেছিল। নানান রকম আতঙ্ক আর বিপদের আঁচ মাথায় আসতেই সে সারা রাত ঘুমোতেই পারেনি। পরে ভোরের দিকে একটু চোখ জোড়া লেগে এসেছিল তার। হঠাৎ তার ছোট ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে আবার তার ঘুমটা ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে রুম থেকে বের হয়ে এসে দেখল মেঘ বাবা মার রুমের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে।
মোহিনী ছুটে গেল সেই দিকে। তারপর দরজার সামনে গিয়ে রুমের ভেতরে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল তার। বিস্ফারিত চোখে এসে দেখল তার বাবা মা খুবই বাজেভাবে বিছানাতে মরে পড়ে আছে। দুজনার শরীর একদম ফ্যাকাশে হয়ে গেছে, যেন শরীরে এক ফোঁটা কোনো রক্ত নেই। মুখের ভেতরে অসম্ভব রকমের কালো কিছু একটা জোর করে ভেতরের দিকে চলে গেছে। দুজনার চোখ জোড়া বিস্ময়ে ঠিকরে বের হয়ে এসেছে, যেন খুব ভয়ঙ্কর কিছু একটা মৃত্যুর আগে তাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে ধরা দিয়েছিল। বাবা মায়ের এমন মৃত্যু মোহিনী আর সহ্য করতে পারল না। একটা চিৎকার দিয়ে সেখানেই সে জ্ঞান শূন্য হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল পুরো বাড়ি জুড়ে অসংখ্য মানুষের জমায়েত হয়েছে, আর সবার সামনে দুটো লাশ সাদা কাফনের কাপড়ে মোড়ানো। মোহিনী ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে বাবা মায়ের নিষ্প্রাণ চোখ জোড়ার দিকে তাকিয়ে এবার ডুকরে কেঁদে ফেলল। হঠাৎ করে ভিড়ের ভেতর থেকে আয়াত আর মাহি এসে তার কাঁধে হাত রাখতেই সে আয়াতকে জড়িয়ে ধরে বিলাপ করতে লাগলো। সব কিছু আমার জন্যই হয়েছে, সব কিছুর জন্য আমি নিজে দায়ী। আমার জেদের কারণেই আজ আমার বাবা মাকে মরতে হলো। দুজন মিলে তাকে সেখান থেকে উঠিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে বলল, এখন তো শান্তি হয়েছে? বারবার তোকে বারণ করেছিলাম ওসব না করতে, তুই তো শুনিসনি তখন আমাদের কথা। পাশে দাঁড়িয়ে থাকা মাহি শক্ত হাতে মোহিনীর গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, কতবার তোকে বারণ করেছিলাম, বইটা নিস না, তুই রেখে আয়। তোর জেদের কারণে তোর বাবা মাকে তো হারালি, সেই সাথে আমাদের 3 জন বন্ধুকেও। এবার তো শখ মিটেছে। মাহির হাতে থাপ্পড় খেয়ে যতটা না সে অবাক হলো, তার থেকে বেশি অবাক হলো আরো 3 জন বন্ধুকে হারিয়েছি এই কথাটা শুনে। মোহিনী ধরা গলায় বিস্মিত চোখে বলে উঠল, আরো 3 জন বন্ধু মানে? মাহির চোয়াল শক্ত হয়ে উঠল। সে মোহিনীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, গতকাল রাতে আলিফ, মেহরাব আর ভোর মারা গেছে। তাদের 3 জনের অবস্থাও ঠিক এমনটাই হয়েছিল যেমনটা আঙ্কেল আন্টির হয়েছে। আঙ্কেল আন্টি না হয় এই বাসায় থাকায় তাদের মৃত্যু হয়েছে, কিন্তু বাকি 3 জন তো আলাদা আলাদাভাবে তাদের নিজেদের বাসাতেই ছিল। তাহলে তাদের 3 জনারও একইভাবে মৃত্যু কিভাবে হয়? তুই কি করেছিস বল আমাদেরকে। কথাগুলো বলে মাহি আবার মারতে উদ্ধত হলে আয়াত মাহিকে সামনে নিয়ে বলল, ওকে মেরে কি হবে? ব্যাস, অনেক হয়েছে। আমি এখনই গিয়ে বলছি সবাইকে যে আঙ্কেল আন্টির মৃত্যু সহ বাকি 3 জনের মৃত্যুর পেছনেও ওরই হাত আছে। তোর জেদের কারণে এই 5টা নিরীহ মানুষ অকালে প্রাণ হারালো। মোহিনী তার চোখের জল মুখে নিয়ে বলল, দাঁড়া আয়াত, তার মানে আরো 4টা মৃত্যু হবে? কথাটা শুনে আয়াত আর মাহি দুজনেই চমকে উঠে মোহিনীর দিকে ঘুরে তাকালো। আয়াত বিস্মিত হয়ে জানতে চেয়ে বলল, মানে কি বলছিস এসব তুই? আরো 4টা খুন হবে মানে? 5টা খুন করিও তোর শান্তি হয়নি, আরো 4টা খুন করাবি তুই? তুই কি উন্মাদ হয়ে গেছিস? মোহিনী এবার কয়েকবার ঢোকে গিলে নিয়ে ধরা গলায় বলল, বইয়ে লেখা ছিল মাকলুজিনকে সামনে আনতে হলে 9টা আত্মাকে উৎসর্গ করতে হবে। আমি গতকাল রাতে যখন রিচুয়াল করছিলাম তখন 9 জনের আত্মাকে উৎসর্গ করেছিলাম, আর তাদের মধ্যে 5 জন এক রাতেই মারা গেছে। তার মানে উৎসর্গ করা বাকি 4 জনের আত্মাও ওই জিন ভোগ করবে। মোহিনীর মুখে এই কথাগুলো শুনে আয়াত আর মাহি দুজনেই হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল তারই দিকে। মাহি নিজের মাথার চুল চেপে ধরে দাঁত কটমট করে বলল, তুই পাগলামির বশবর্তী হয়ে কত বড় সর্বনাশ ডেকে এনেছিস বুঝতে পারছিস? বাকি 4 জনের নাম কি
বল, আমাদেরকে বল। মোহিনী মাহির কথার কোনো উত্তর করল না। এটা দেখে আয়াত মোহিনীর কাঁধ ঝাঁকিয়ে বলল, বাকি চারজন কারা? কি হলো? চুপ চুপ করে থাকিস না, বল, তাদের নাম কি? মোহিনী যেন একটা ঘোরের ভেতরে ছিল এতক্ষণ। সে ঘোর কাটিয়ে এবার বলে উঠল, আমি, তুই, মাহি আর মেঘ। কিন্তু বিশ্বাস কর, আমার কাউকে মারার কোনো রকম ইচ্ছে ছিল না। আমি তো নিছক ফান ভেবে নামগুলো বলেছি। তা না হলে নিজের সবচেয়ে কাছের মানুষগুলোকে মেরে ফেলবার মতো এত বড় বোকামি করতাম, তুই বল? কিন্তু এখন মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছি আমি। কথাগুলো বলার পর কাঁদতে কাঁদতে মেঝেতে ধপ করে বসে পড়ল মোহিনী। মাহি আর আয়াত তাদের নামগুলো শুনে আতঙ্কে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর নিজেরাও হাউমাউ করে কাঁদতে লাগলো। আয়াত কান্না থামিয়ে বলল, এমন কেন করতে গেলি মোহিনী? আমাদের জীবনটা তুই কেন নষ্ট করলি? আমাদের জীবন তো শুরুই হয়নি, তার আগেই শেষ করে দিলি। মোহিনী এবার দৃঢ় গলায় বলল, আমি তোদের কিচ্ছু হতে দেব না, আর নিজের জীবন দিয়ে হলেও আমি তোদের বাঁচাবো, প্রমিস। একবার যেহেতু এই মাকলুজিনকে বন্দি করা গেছে, সেহেতু আবারও যাবে। তোরা কি এমন কাউকে চিনিস যে আমাদের সাহায্য করতে পারবে? আমাদের হাতে আর বেশি সময় নেই, আমাদের যা করার আজকেই করতে হবে। আয়াত বলল, আমি শুনেছি বটতলা গ্রামে একজন সিদ্ধ তান্ত্রিক আছে। সে শ্মশানে থাকে, জাদুবিদ্যায় বেশ পারদর্শী। অনেক ডাকিনী হাকিনী তার নিজের অধীনে কাজ করে। হয়তো সে চাইলে কোনো সাহায্য করতেও পারে। তবে সেই গ্রামে যেতে ঢাকা থেকে প্রায় 4 ঘন্টার মতো পৌঁছতে লাগে। মোহিনী উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বাবা মায়ের জানাজা জোহরের নামাজের পর, তাদেরকে কবরস্থ করার পর আমরা বেরিয়ে পড়ব। যে করি হোক, তোদের আর আমার ভাইকে বাঁচাতেই হবে আমাকে। জানাজা শেষ হওয়ার পর মেঘকে প্রতিবেশীর বাসায় রেখে তারা গাড়ি নিয়ে রওনা হলো বটতলা গ্রামের উদ্দেশ্যে। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেওয়ার সময় মোহিনী তার মাথার ওপরে থাকা মিররে একটা বার পেছনে তাকাতেই খানিকটা ঘাবড়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য তার মনে হলো আয়াতের ঠিক পাশের সিটে হুবহু তারই মতো দেখতে সেই রহস্যময় নারী মূর্তিটা বসে আছে। ঠোঁট জুড়ে কুটিল হাসি ফুটিয়ে তারই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তেই চোখ নামিয়ে আবার মিররে চোখ রাখতেই সে আবার দেখল জায়গাটা ফাঁকা। আয়াত জড়সড় হয়ে বসে বসে বারবার চোখের জল মুছছে। মোহিনী বাকিদের কিছু না বলে নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে দ্রুত ড্রাইভ করতে লাগলো। হাতে সময় খুবই কম, রাত নামার আগেই যা করার করতে হবে। বটতলা গ্রামে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। গ্রামের মধ্যে প্রবেশ করে একজন শীর্ণকায় বৃদ্ধকে দেখতে পেয়ে গাড়ির গ্লাস নামিয়ে মাহি লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, আপনাদের এই গ্রামে একজন প্রসিদ্ধ তান্ত্রিক আছেন শুনেছি, ওনাকে কোথায় পাওয়া যাবে একটু বলতে পারেন? বৃদ্ধ লোকটি তাদের 3 জনকে ভ্রু কুঁচকে একবার দেখে নিয়ে বলল, তোমরা কি কালীপ্রদ তান্ত্রিকের কথা কইতেছ? মাহি কাঁধ ঝাঁকিয়ে উত্তর করল, হ্যাঁ হ্যাঁ উনি। কোথায় পাওয়া যাবে তাকে? বৃদ্ধ এবার ঘাড় ঘুরিয়ে ডানে তাকিয়ে বলল, এই রাস্তাখানা ধইরা সোজা চইলা গিয়া বাম দিকে মোড় নিতে হইব, তারপর সোজা গেলেই একটা শ্মশান পড়ব, ওইখানেই সে থাকে। মাহি আর কথা বাড়ালো না, বৃদ্ধকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে মোহিনীকে গাড়িটা এগিয়ে নিতে বলল। কিন্তু খানিকটা পথ যেতেই দেখল রাস্তাটা ক্রমশই সরু হয়ে এসেছে, গাড়ি নিয়ে যাওয়া আর সম্ভব নয়। তাই তারা গাড়িটা রেখে এবার দ্রুত পায়ে হাঁটা শুরু করে দিল। বৃদ্ধের কথা মতো এগিয়ে যেতেই তারা দেখতে পেল সামনে বিশাল বড় একটা বট গাছ, আর বট গাছের চারপাশ বিস্তৃত পুরো জায়গা জুড়েই শ্মশান।
শ্মশানের এক কোণে এখনো একটা সৎকার হয়ে যাওয়া চিতার অবশিষ্ট পোড়া কাঠ পড়ে আছে। হয়তো কয়েক ঘন্টা আগেই কারো দাহ করা হয়েছে। চারপাশের বাতাসে কটু গন্ধ ছড়িয়ে আছে। তিনজন শ্মশানের মেইন ফটকে দাঁড়িয়ে যত দূর চোখ যায় তাকিয়েই দেখল, কিন্তু সেখানে তান্ত্রিক কেন? কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত তারা দেখতে পেল না। কাছে পিঠে যে কাউকে জিজ্ঞেস করবে তেমন পরিস্থিতিও নেই, কারণ জায়গাটা শ্মশান হওয়াতে কয়েকশো গজের ভেতরে কোনো জনবসতি নেই। অগত্যা তারা তিনজন তান্ত্রিকের পথ চেয়ে শ্মশানের ভেতরে পড়ে থাকা একটা গাছের ওপরে বসে বসে অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যা নেমে রাতের আধার ঘনিয়ে এলো, কিন্তু তবু তান্ত্রিকের কোনো দেখা মিলল না। মাহি একরাশ বিরক্তি ঝেড়ে ফেলে বলল, আর কতক্ষণ ওয়েট করব? মনে তো হয় না তান্ত্রিক আসবে। বৃদ্ধ লোকটা আমাদের ভুল ঠিকানা দিল না তো? আয়াত এবার উঠে দাঁড়িয়ে বলল, শ্মশানের কারণে হয়তো আশেপাশে কোনো জনবসতিই নেই। সামনে একটু এগিয়ে গেলে ঘর বাড়ি নিশ্চয়ই থাকবে। তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো ওই তান্ত্রিকের ব্যাপারে কোনো তথ্য দিলেও দিতে পারে। এখানে বসে থেকে অযথা সময় নষ্ট করার থেকে চল আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। আয়াতের কথা শুনে এবার তিনজনে শ্মশান থেকে বেরিয়ে যেতেই যাবে, ঠিক তখনই তাদের পেছন থেকেই একজন বাজখাই কণ্ঠে যেন বলে উঠল, জয় মা। আকস্মিক এমন পিলে চমকানো কণ্ঠস্বর আর শরধ্বনি শুনে তিনজন চমকে উঠে একে অপরকে জড়িয়ে ধরল। তারপর ভয়ে ভয়ে তিনজনে একসাথে পেছনে ফিরে দেখল জটাধারী এক লোক দাঁড়িয়ে আছে, যার ডান হাতে একটা শক্ত লম্বা লাঠির মাথায় ত্রিশূল, গলায় এক গোছা রুদ্রাক্ষের মালা, পুরো শরীর জুড়ে ছাই মাখানো, আর কপালে সাদা চুনের উপরে রক্তিম তিলক। মোহিনী সাহস করে প্রশ্ন করল, আমরা এখানে একজন তান্ত্রিকের খোঁজে এসেছিলাম। আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন সেই তান্ত্রিককে আমরা কোথায় পাবো? আমাদের সামনে অনেক বিপদ। একটা বদজিন আমাদের পেছনে পড়েছে। অনেক বিপদে পড়ে ঢাকা থেকে এখানে ছুটে এসেছি। তান্ত্রিক এবার গুরু গম্ভীর মুখে বলল, আমি সবই জানি, আর জানতে পেরেই তোদের কাছে ছুটে এসেছি। তবে তুই যেই জিনকে ডেকে এনেছিস সে কোনো সাধারণ জিন নয়। জেদ করে 1000 বছরের পুরনো মাকলু জিনকে ডেকে আনিসনি, ডেকে এনেছিস তোদের ভয়ঙ্কর মৃত্যুকে। এত বছর বন্দি থাকায় তার রাগ আর ক্ষোভ দুটোই বৃদ্ধি পেয়ে এমন ভয়ঙ্কর শক্তিতে রূপ নিয়েছে যে তাকে রুখে দেওয়া বেশ কষ্টসাধ্য। সে তোদের আত্মাকে নিয়ে তবেই ক্ষান্ত হবে। আয়াত আমতা আমতা করে বলল, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি অনেক বড় তান্ত্রিক, আপনি অনেক তন্ত্রবিদ্যা জানেন। আপনার কাছে নিশ্চয়ই এই জিনকে পুনরায় বন্দি করার কোনো উপায় থাকবে। ওই জিনের হাত থেকে আমাদেরকে বাঁচান দয়া করে, না হলে আমাদের কেউ বাকিদের মতো মেরে ফেলবে। তান্ত্রিক কিছুক্ষণ নীরব থাকার পর বলল, একটা উপায় অবশ্য আছে, তবে বেশ ভয়ঙ্কর আর অনেক সাহসেরও প্রয়োজন। আর সেই কাজটা করতে পারলেও যে তোরা বেঁচে যাবি তার কোনো নিশ্চয়তা নেই। তবে তোরা আমার দেওয়া কাজটা করতে পারলে আমি চেষ্টা করে দেখতে পারি। মোহিনী কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনি বলুন, মৃত্যু আমাদের অবধারিত। আর এতদূর যখন এসেছি তখন চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই। ভুল যখন করেছি তখন দরকারে আমার জীবন দিয়ে হলেও বাকিদের বাঁচাবো। তান্ত্রিক বলল, এখান থেকে খানিকটা পশ্চিমে একটা কবরস্থান আছে। সেই কবরস্থানে তোদের যেতে হবে। সবগুলো কবর দেখে দেখে তার মধ্যে সবচাইতে নতুন যে কবরটা, সেই কবরটা খুঁড়ে লাশ নিয়ে আসতে হবে। তবে লাশটা যেন নারীর হয়,
কারণ তোদের পেছনে পড়ে থাকা মাকলুজিনও একটা নারী। তান্ত্রিকের কথাগুলো শুনে মোহিনী বলল, আর কিছু করতে হবে? হ্যাঁ, লাশের মুখটা কাফনের কাপড় দিয়ে ঢেকে আনবি। খবরদার, কবরস্থান থেকে বের হয়ে যাই হয়ে যাক না কেন, পেছনে ঘুরে দেখবি না, কারণ ওই শয়তান নানানভাবে তোদের প্ররোচনা দেবে, আর তোরা বাধাগ্রস্ত হলে সেখানেই তোদের মেরে ফেলবে। যত বাধাই আসুক, সৃষ্টিকর্তার নাম জপতে থাকবি এক মনে। মনে রাখবি, তোকে যে সৃষ্টিকর্তা বানিয়েছে তাকেও সেই একই সৃষ্টিকর্তাই বানিয়েছে। তাই সব পরিস্থিতিতে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবি, তাহলে সব বাধা পার হতে পারবি। আর শোন, সামনে একটা ভ্যান গাড়ি আর কিছু কোদাল রাখা আছে, ওটাতে করেই রওনা দে এক্ষুনি। তান্ত্রিকের কথা শুনে তারা বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই একটা ভ্যান আর কোদাল দেখতে পেল তারা। আকাশে পূর্ণ চাঁদ উঠেছে আজ। চাঁদের আলোতে সব কিছু বেশ দৃশ্যমান হয়ে চোখের সামনে ফুটে উঠেছে। ভ্যানের কাছে গিয়ে মাহি বলল, আমি চালাচ্ছি, তোরা পিছে বস। যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে, দেরি করে কোনো লাভ নাই। মোহিনী এবার অনুতাপ মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানি আমি যা করেছি, তারপরে মার ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। তারপরও বলবো, পারলে আমাকে ক্ষমা করে দিস। জানি না পরবর্তীতে কি হবে, তবে এটুকু বলতে পারি, যদি বেঁচে যাই তাহলে সারা জীবন মাথায় বোঝা নিয়ে বেঁচে থাকতে হবে। এর চেয়ে ভালো আমার মরে যাওয়া। তবে চিন্তা করিস না, তোদের কিচ্ছু হতে দেব না। আমার অপরাধের শাস্তি তোদের পেতে হবে না। আয়াত আর মাহি কিছুই বলল না, চুপ করে রইল। দেখতে দেখতে কবরস্থানের সামনে চলে এলো তারা। চাঁদের আলোয় কবরস্থানের গেটটাকে একটা বৃহদাকার দানবের মতো দেখাচ্ছে। গেট তালাবন্ধ দেখে কবরস্থানের দেয়াল টপকে তিনজনই ভেতরে প্রবেশ করল। ভয়ে সবার বুক ঠিপ ঠিপ করছে। শ্বাস প্রশ্বাসের বেগ যেন বেড়ে গেছে 1000 গুণে। চাঁদের আলোয় অচেনা কবরস্থানটার রাস্তা খুঁজতে খুব একটা বেগ পেতে হলো না তাদের। সরু মাটির রাস্তা ধরে মোহিনী সবার আগে, আর বাকি দুজন তার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে। মোহিনী বরাবরই সাহসী একটা মেয়ে, তবে বাকি দুজনের জন্য এই রাতের অন্ধকারে কবরস্থানে আসা এবং নিজের আত্মাকে খুলে রেখে দেওয়াটা একই কথা। তবু সম্মুখে মৃত্যু অনিবার্য দেখে এই অসাধ্যকে সাধন করার প্রয়াসে সব সাহস একত্র করে ভেতরে ঢুকেছে তারা। কিছু দূর যেতেই মোহিনী থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, তান্ত্রিকের কথা মতো একটা সদ্য কবর হওয়া নারীর লাশ লাগবে, তাই আমাদেরকে আগে কাঁচা বাঁশের রেলিং খুঁজে বার করতে হবে। মোহিনীর কথা মতো এবার তিনজন মিলে কাঁচা বাঁশের রেলিং খুঁজতে লাগলো চাঁদের আলোয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা কাঁচা বাঁশের সদ্য কবর পেয়েও গেল তারা। কবরটা পেতেই তিনজন হাত লাগিয়ে রেলিং সরিয়ে মাটি সরানো শুরু করলো। কিছুক্ষণের ভেতরেই কবরের সব মাটি সরানো হয়ে গেল। মাহি তার পকেটে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভেতরে নেমে যখন দেখল লাশটা একটা পুরুষের, তখন এতক্ষণ ধরে করা ক্লান্ত পরিশ্রম সবটাই জলে গেল ভাবতেই কেঁদে ফেলল সে। মোহিনী চাপা স্বরে বলে উঠল, দোস্ত, এখন কাঁদবার সময় নয়, আমাদের আরও কবর খুঁজতে হবে। নারীর লাশ না হলে কাজ হবে না, তুই উঠে আয়। মাহি নিজেকে সামনে নিয়ে কবরের দুপাশে ভর দিয়ে উপরে উঠে যাওয়ার সময় তার মনে হতে লাগলো ভেতর থেকে কেউ তার পা দুটো ধরে রেখেছে। ভয়ে ভয়ে মোবাইলের লাইট ভেতরে ফেলতেই সে দেখল সাদা কাফনের ভেতরে থাকা ফ্যাকাশে প্রাণ শূন্য এক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। ভয়ে মাহির এবার দেহ থেকে প্রাণভোমরা বের হয়ে যাওয়ার উপক্রম। সে চিৎকার দিতে গেলে উপর থেকে মোহিনী আর আয়াত তার হাত দুটো ধরে সজোরে টেনে উপরে উঠিয়ে নিয়ে যত জলদি সম্ভব আবার কবরটা ঢেকে দিল মাটি দিয়ে। ওপরে উঠে আসার পর কিছুক্ষণ ধাতস্থ হতে সময় লাগলো মাহির। তারপর মুখ চেপে কেঁদে ফেলে সে বলল,
সব তোর কারণে হচ্ছে। আমি যদি মারা যাই তোকে আমি ছাড়বো না, দেখে নিস। আয়াত মাহিকে শান্ত করে বলল, দেখ, এখন এসব নিয়ে বিতর্ক করার সময় নয়। আগে জানে বাঁচি, পরেরটা পরে দেখা যাবে। চল, আমাদের আরো কবর খুঁজতে হবে। আমি আর পারবো না, তোরা যা। মাহির রাগ মেশানো কথার উত্তরে মোহিনী বলে উঠল, আমি কথা দিচ্ছি তোদের, তোদের কিচ্ছু হবে না। আমার জান দিয়ে হলেও আমি তোদের বাঁচাবো। কিন্তু এখন কবরস্থানে এসব নিয়ে রাগ করবি? চল না দোস্ত, যত দ্রুত সম্ভব একটা নারীর লাশ খুঁজে বার করতেই হবে। মাহি এবার নিজেকে শান্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, চল। তবে এবারই শেষ, তারপর আমি আর নাই। মরলে মরবো, তারপরও এসব করতে পারবো না আর। এসবের থেকে ওই শয়তানের হাতে মরে যাওয়া ঢের ভালো। কথাগুলো বলে তিনজন মিলে নতুন কবরের খোঁজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আরও একটা কবর পেল তারা। মোহিনী এবার আকাশের দিকে মুখ করে বলল, এবার যেন লাশটা কোনো নারীর হয়। কথাগুলো বলে তিনজনে আবার কবরের উপর থেকে মাটি সরানো শুরু করলো। কবরের মাটি সরানো হয়ে গেলে মাহি আবার ভেতরে নেমে পড়ল, আর লাশের মুখ থেকে কাফনের কাপড় সরাতেই একটা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, থ্যাঙ্কস গড। উপরে দাঁড়িয়ে থাকা মোহিনী আর আয়াত একসাথে চাপা স্বরে বলে উঠল, আর সময় নষ্ট করিস না মাহি, জলদি কাফনের কাপড়টা টেনে নিয়ে লাশটাকে উপরে উঠিয়ে এখান থেকে যেতে হবে আমাদেরকে। কবর থেকে লাশটা উঠিয়ে কবরটাকে আবার ঠিক মতো মাটি চাপা দিয়ে এগিয়ে যেতে লাগলো তারা। কিন্তু লাশটাকে নিয়ে হাঁটা শুরু করতেই পেছন থেকে নানান রকম শব্দ তাদের কানে ভেসে আসতে লাগলো। মোহিনী দুজনকে সাবধান পানি দিয়ে বলল, যত যাই হোক ভুল করেও কেউ পেছনে তাকাবি না, সবটাই ওই শয়তানের মায়াজাল। পেছনে তাকালেই আমাদেরকে মেরে ফেলবে। মোহিনীর কথা মতো বাকি দুজন ডানে বামে না তাকিয়েই আল্লাহর নাম জপতে জপতে এগিয়ে যেতে লাগলো। আশপাশ থেকে নানান রকম উপদ্রব বেরিয়ে যেতে লাগলো। কখনো সাদা কাফনে মোড়ানো লাশ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাদেরকে দেখছে, কখনো একটা ছায়ামূর্তি দ্রুত বেগে পথ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, কখনো আবার সম্মিলিত কণ্ঠে করুণ সুরে কেঁদে চলেছে কবরের ভেতর থেকে। সব বাধা বিপত্তি পেরিয়ে তিনজন মিলে লাশটাকে ধরাধরি করে আবার ভ্যানে গিয়ে বসলো। ভ্যানে গিয়ে বসতেই মোহিনী শুনতে পেল কবরস্থানের সামনে থেকে দুটো অবয়ব তাকে করুণ সুরে বলছে, মোহিনী মা, আমাদের যে তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছে থাকতে। তুই আর মেঘও চলে আয় মা, তারপর সবাই মিলে আমরা আবার একসাথে থাকব। মোহিনী এই কণ্ঠস্বর চেনে, এটা তার মায়ের কণ্ঠস্বর। মোহিনী কথাগুলো শুনে বিমোহিত হয়ে ভ্যান থেকে নামার উদ্ধত হলেই পাশে বসে থাকা আয়াত তার হাতটা খামচে ধরে বলল, মোহিনী, তুই কি পাগল হয়ে গেলি? আঙ্কেল আন্টি মারা গেছে, ওরা তোর বাবা মা নয়, তোর বাবা মায়ের রূপে আসা সে শয়তান। কথাগুলো বলে মোহিনীকে কয়েকবার ঝাঁকাতেই তার সম্বিত ফিরল। সে হক চকিয়ে উঠে আবার ভ্যানে বসলে মাহি এবার দ্রুত প্যাডেলে চাপ দিতে লাগলো। ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সম্মোহিত করা সেই কণ্ঠস্বরগুলো। ক্লান্ত ঘর্মাক্ত শরীরে লাশটাকে নিয়ে তিনজন আবার সেই শ্মশানে গিয়ে পৌঁছল। তান্ত্রিক যেন এতক্ষণ তাদের ফেরবার পথ চেয়েই বসেছিল। তাদেরকে দেখে বলে উঠল, দ্রুত দ্রুত লাশটা নিয়ে এখানে এসে রেখে পড়ো, আর তোমরা বসে পড়ো তার পাশে। আমি এক্ষুনি হাকিনী মন্ত্রযজ্ঞ শুরু করব। তান্ত্রিকের কথা মতো তিনজনে লাশটাকে ভ্যান থেকে নামিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে শুইয়ে দিতেই তান্ত্রিক আবার বলল, আমি যতক্ষণ যজ্ঞ করব তোরা একে অপরের মুষ্টি শক্ত করে আবদ্ধ করে রাখবি। যজ্ঞের সময় অনেক ভয়ঙ্কর কিছু তোদের সামনে আসবে, কিন্তু ভয় পেয়ে হাত অথবা যজ্ঞ ছেড়ে উঠে পালানোর মতো ভুল মোটেও করবি না, তাহলে যজ্ঞ নষ্ট তো হবেই, আর যদি এই যজ্ঞ ভেঙে যায় তাহলে তোদের সাথে সাথে আমারও প্রাণনাশ হবে। যজ্ঞ আরম্ভ হলো। একে অপরের হাত ধরে সবে আতঙ্কে বসে আছে। প্রথমে সব কিছু স্বাভাবিক হলেও
খানিকক্ষণ পর থেকেই শুরু হলো ভয়াবহ তাণ্ডব। মাকলুজিন এবার এক একজনের মাইন্ড নিয়ে খেলতে শুরু করলো। আয়াত, মোহিনী নিজেদের সামলে নিলেও মাহি নিজেকে সামলাতে পারল না। যখন সে তার সামনে মেহরাব, আলিফ আর ভোরের ভয়ঙ্কর বিভৎস রূপ দেখল, যজ্ঞের আগুনে মাহি দেখল তার হারিয়ে যাওয়া 3 বন্ধু বিভৎস অবস্থায় তারই দিকে চেয়ে আছে। তাকে সবাই মিলে বারবার আহ্বান করছে, যজ্ঞ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ করছে। মাহি তাদের হাত ছাড়িয়ে নিয়ে যজ্ঞের বাহিরে বেরিয়ে গিয়ে দাঁড়ালো। যজ্ঞ ভেঙে যেতেই তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে বলে উঠল, মূর্খ, এটা তুই কি করলি? এখন এখন সে আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। আমি আমি আর তোদের জন্য কিচ্ছু করতে পারবো না। তোরা বাঁচতে চাইলে সেই বইটাকে যত দ্রুত সম্ভব পুড়িয়ে ফেল। এখন এটাই তোদের বাঁচার একমাত্র পথ। মোহিনী বইটা তার সাথে করেই এনেছিল। যজ্ঞের আগুনে বইটাকে আহুতি দেবার জন্য কাঁধে থাকা ব্যাগ থেকে বইটা বার করতে গিয়ে হকচকিয়ে উঠে বলল, বইটা কোথায়? কোথায় গেল বইটা? বইটা তো আমি ব্যাগের মধ্যেই রেখেছিলাম। বাঁচার শেষ পথটাও বন্ধ হয়ে গেছে দেখে এবার বাকি দুজন হতবাক হয়ে তান্ত্রিকের দিকে তাকিয়ে রইল। মোহিনী আবার তান্ত্রিককে প্রশ্ন করল, বইটা তো আমি আমার সাথে করে এনেছিলাম, তাহলে কোথায় গেল? আর কি কোনো পথ নেই? তান্ত্রিক উত্তরে বলল, যেই জায়গায় বৃত্ত এঁকে তুই চিনটাকে মুক্তি দিয়েছিলিস বইটা সেইখানেই আছে। বইটাকে ওখানেই রেখে পুড়িয়ে ফেল গিয়ে। সাথে যাদের তুই উৎসর্গ করেছিলি তাদের ছবিও পুড়িয়ে ফেল। হাতে আর বেশিক্ষণ সময় নেই। রাত ফুরোনোর আগেই বই পোড়াতে না পারলে তোদের মৃত্যু অবধারিত। তান্ত্রিক তার কথাগুলো শেষ করতে পারল না। একটু আগে তারা 3 জন মিলে যে লাশটাকে কবর থেকে তুলে এনেছিল সেই লাশ উঠে দাঁড়িয়ে সোজা তান্ত্রিকের কণ্ঠনালী বরাবর কামড় দিয়ে বসল। আকস্মিক এমন ভয়াবহ দৃশ্য দেখে 3 জনের ভয়ে হৃৎপিণ্ডটা গলার নিম্নভাগে উঠে এলো এক লাফে। তান্ত্রিক ভাঙা ভাঙা গলায় অস্ফুট স্বরে আবার বলল, ভালা ভালা তোরা, নয়তো এই মায়াময়ী তোদেরকেও মেরে ফেলবে। কথাগুলো শেষ করতেই মৃত লাশটা তান্ত্রিককে জড়িয়ে ধরে মাটিতে পা দিয়ে আঘাত করতেই পায়ের নিচের মাটি 2 ভাগ হয়ে ফাঁক হয়ে গেল। 3 জন কিছু বুঝে উঠবার আগেই সেই ফাঁক হয়ে যাওয়া মাটির নিচে মৃত লাশটা তান্ত্রিককে কামড়ে ধরে ঢুকে পড়ল। কয়েক মুহূর্তের জন্য 3 জনই হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল সেই দিকে। চোখের সামনে এমন নারকীয় দৃশ্য দেখে সবার হাত পা থরথর করে কাঁপছে সমানে। মোহিনী দুজনকে তার দিকে ঘুরিয়ে নিয়ে বলল, এইখানে আর 1 মুহূর্ত নয়, জলদি জলদি গাড়িতে চল। আমাদের সবার আবার ঢাকায় ফিরতে হবে। বইটাকে যেভাবেই হোক রাত পেরোনোর আগেই পুড়িয়ে ফেলতে হবেই। শ্মশান থেকে বেরিয়ে 3 জনে আবার গাড়িতে গিয়ে বসতেই মোহিনী রাতের আধারে দ্রুত বেগে গাড়ি চালাতে লাগলো। বটতলা গ্রাম থেকে বাসায় যখন পৌঁছলো ঘড়িতে তখন রাত 3টা। হাতে আর কয়েক ঘন্টা মাত্র সময়। যা করার এর ভেতরেই করতে হবে তাদেরকে। মাহি আর আয়াতকে গাড়িতে রেখেই বাসার ভেতরে ঢুকলো মোহিনী। তড়িঘড়ি করে বাসায় ঢুকে মোহিনী দেখল মেঘ অন্ধকার রুমে গুটিসুটি মেরে বসে বসে কাঁদছে। দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে সে বলল, মেঘ, তুই ঠিক আছিস তো? তুই বাড়িতে কি করে এলি? আমি তো তোকে রিফা আন্টির বাসায় রেখেই এসেছিলাম। মেঘ কান্না করতে করতে বলল, আমি জানি না আমি কিভাবে এলাম। রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি আমি বাসার মধ্যে। রুমের চারপাশে অন্ধকার, লাইটও জ্বলছে না। আবার কিসের যেন আওয়াজও পাচ্ছিলাম। আপু, আমার খুব ভয় করছে আপু। কথাগুলো বলে আরো জোরে জোরে কাঁদতে লাগলো মেঘ। মোহিনী তাকে জড়িয়ে ধরে বলল,
এখন আমি এসে পড়েছি, আর ভয় পেতে হবে না। আচ্ছা, আমি এখন তোকে যেখানে রেখে আসবো তুই সেখানে চুপচাপ বসে থাকবি, কেমন? কোনো টু শব্দটিও করবি না। মেঘ বাধ্য ছেলের মতো ঘাড় নাড়িয়ে সম্মতি দিলে মোহিনী এবার তাকে নিয়ে বাথরুমের ভেতরে বসিয়ে রেখে এলো। তারপর তার নিজের রুমে ঢুকতেই দেখলো সে যেদিন সেখানে বৃত্ত বানিয়েছিল ঠিক তারই ভেতরে বইটা পড়ে আছে। মোহিনী এবার তার কাল বিলম্ব না করে দেশলাই কাঠি চালিয়ে সেই দিকে এগিয়ে গেল। কিন্তু তার কেন যেন মনে হতে লাগলো মা, বাবা, বন্ধু বান্ধব, গার্ড, তান্ত্রিক সবাই তাকে দোষারোপ করছে, যে সব দোষ শুধু তার জন্যই সবাই নরকে পৌঁছে গেছে। মোহিনী তাদের উত্তরে চিৎকার করে বলল, হ্যাঁ, সব দোষ আমার, আর এখন আমি এই সব কিছু ঠিক করব। যে বইটা খুলে ওই পিশাচিকে আমি মুক্ত করেছিলাম সেই আমি আবার তাকে ধ্বংস করব। কথাগুলো বলতেই সম্মিলিত স্বর বন্ধ হয়ে গেল। মোহিনী আবার বইটার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। বইটার কাছাকাছি হতেই তার সামনে আবার তার মতো দেখতে সেই ভয়ঙ্কর কদাকার নারী মূর্তিটাকে এসে দেখতে পেল। তবে এবার সেই নারী মূর্তিকে দেখে কোনোরকম ভয় সে পেল না, বরং রাগ, ক্ষোভ আর অনুতাপে তার সমস্ত শরীর কাঁপতে লাগলো। প্রবল ক্রোধে ফেটে পড়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চিৎকার দিয়ে উঠল। তারপর এক দৌড়ে রান্নাঘর থেকে বটিটা এনে সেই নারী মূর্তিটার শরীরে একের পর এক কোপ বসাতে লাগলো। রাগে তখন মোহিনীর মুখ থেকে ফোঁস ফোঁস করে শব্দ বেরোচ্ছে। কিছুক্ষণ নৃশংসতা চালানোর পর একটা সময় ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সে মেঝেতে। তারপর হঠাৎ করে পায়ে তরল পদার্থের উপস্থিতি লক্ষ্য করে সেটাতে হাত দিয়ে স্পর্শ করতেই সে দেখল রক্ত। মোহিনী যেন এতক্ষণ একটা ঘোরের ভেতরে ছিল। তাজা গরম রক্তের স্পর্শে ঘোর কাটতেই তার সামনে তাকিয়ে সে দেখল দুটো ছিন্ন ভিন্ন শরীর রক্তাক্ত অবস্থায় তার সামনে পড়ে আছে। শরীর দুটো আর কারো নয়, তারই প্রাণপ্রিয় বন্ধু আয়াত আর মাহির। বুকটা ছ্যাঁত করে উঠল মোহিনীর। তার মানে সে যাকে ওই শয়তানটা ভেবে কুপিয়েছে সে শয়তান নয়, তারই বন্ধু দুজন ছিল। মোহিনী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। মেঝেতে লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মাথা তুলে আবার জোরে জোরে হাসতে লাগলো ভয়ঙ্কর ভাবে। আর তারপর সামনে ছড়িয়ে থাকা আয়াত আর মাহির মাংসগুলো পরম তৃপ্তির সাথে খেতে লাগলো গোগ্রাসে। নিজের প্রাণপ্রিয় দুজন বন্ধুকে খাওয়ার পর মুখ তুলে ওয়াশরুমের দিকে তাকাতেই তার ঠোঁট জুড়ে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। ঠোঁট জুড়ে লেগে থাকা গরম তাজা রক্তের বিন্দুগুলো মুছে নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো মোহিনী। তারপর বাটিটা হাতে নিয়ে সেই দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজাতে কড়া নাড়তেই মেঘ দরজা খুলে মুখটা বার করতেই মোহিনী পৈশাচিক একটা চিৎকার দিয়ে হাতের বটিটা তার ভাইয়ের গলা বরাবর চালিয়ে দিল। এক কোপে শরীর থেকে মাথাটা ছিটকে গিয়ে ভেতরে থাকা বাথটাবের ভেতরে পড়ল। মোহিনী এবার বাথরুমের ভেতরে ঢুকে ধীরে ধীরে তার শরীর থেকে পোশাক খুলে ফেলে বাথটাবের পানিতে আরাম করে শুয়ে পড়ল। পায়ের কাছে পানিতে ভেসে আছে মেঘের কাটা মুন্ডুটা। ঘড়িতে এখন ভোর 5টা বাজে। মোহিনী বাথটাব থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নাতে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ নিজেকে দেখল। তারপর আলমারি থেকে তার পছন্দের নীল রঙের শাড়িটা বার করে সেটা ফ্যানের সাথে বেঁধে ফেলল। চোখ জোড়া তার জলে ভরে উঠেছে। সে রুমটার দিকে একটাবার তাকিয়ে এবার শাড়ির ফাঁসটা গলার সাথে ভালো মতো আটকে নিল।
অনুতাপের অগ্নিদাহ যেন এখন দু চোখ বেয়ে শান্ত ধারা হয়ে টপ টপ করে গাল বেয়ে পড়ছে তার। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে কিছু একটা ভাবল সে। তারপর পায়ের নিচে থাকা চেয়ারটাকে লাথি দিয়ে সরিয়ে দিতেই ঝুলতে থাকা শরীরটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপর সব নিস্তব্ধ। হঠাৎ নিস্তব্ধ রুমে দমকা হাওয়ার তাণ্ডব শুরু হলো, আর আচমকা মোহিনী চোখ খুলল। কালো মিশমিশের চোখ, ঠোঁট জুড়ে রহস্যময় হাসি। সেই হাসি মাখা মুখে ভোরের বাতাসে তার ঝুলানো শরীরটা হালকা হালকা দুলে চলেছে অবিরত। শেষ হলো আজকের গল্পটি। গল্প পাঠে ছিলাম আমি, রাহাত জুবায়ের। এ গল্পের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। বাস্তবের সাথে মিল থাকলে তা একান্তই কাকতালীয়। এরকম দারুণ সব ঘটনা নিয়মিত শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। তাছাড়া এই ধরনের অসাধারণ ও বাস্তব ভৌতিক ঘটনা শুনতে চাইলে ভিজিট করতে পারেন ভূত গল্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি খুঁজে পেতে সার্চ ইঞ্জিনে ভূত গল্প প্রোমো লিখে সার্চ করুন। এছাড়াও চ্যানেলের লিঙ্কটি এই গল্পের ডিসক্রিপশনেও দেওয়া আছে।